আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এবছর সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জন্য 70টি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন দেখাবো। এই 70টি প্রশ্ন থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবেন। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখানে প্রথম প্রশ্নটি হলো x + 2y = 4, x y = 2 হলে তবে x সমান কত? বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে আপনাদের জন্য এই সমাধানটি এখানে করে দিয়েছি। এখানে ক্যালকুলেশন করলে অ্যান্সার আপনাদের হবে 2। তারপরে পরবর্তী প্রশ্ন, বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? উত্তর হচ্ছে উড়িষ্যা। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বরাকপুর উপত্যকা ছাড়াও উড়িষ্যা, ঝাড়খণ্ড ইত্যাদি অঞ্চলের মানুষের মুখের ভাষা বাংলা, অর্থাৎ উত্তর ক উড়িষ্যা। 3 নম্বর প্রশ্ন, তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর আরবি ভাষা। রিক্সা শব্দটি কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে জাপানি ভাষা। বন্ধুরা, আপনারা জানেন যে রিক্সা, হারিকিরি, সুনামি এই 3টি শব্দ হচ্ছে জাপানি শব্দ। সুনামি শব্দের অর্থ হচ্ছে চোখ। তাহলে পরবর্তী প্রশ্নটি আমরা দেখব। 5 নম্বর প্রশ্ন, প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে কি বলে? উত্তর হচ্ছে পারিভাষিক শব্দ বলে, যেমন অক্সিজেন শব্দের অর্থ অম্লজান। তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব। 6 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি রয়েছে 25টি, আর যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ রয়েছে 2টি। যেমন যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে ওই এবং ও। ওই হলো ও এবং রস্ব ই এর সমন্বয়ে গঠিত, আর ও হলো ও এবং রস্যা উ এর সমন্বয়ে গঠিত। বন্ধুরা, এই যে রস্যা উ এর উপর যেটা আমরা দিলাম, এটাকে বলে চৈতন। হ্যাঁ, এটা 50তম BCS এ এসেছিল। এই যে চৈতন, আক্রি, পাগড়ি, জোরাক্রি এগুলা কিন্তু শিখতে হবে। হ্যাঁ, যেমন এই যে কয়ের এই যে পাশে এটাকে বলা হয় আক্রি। তবে রস্যু ই এর এই যে উপরের এটাকে বলা হয় হচ্ছে চৈতন। তারপরে এই যে উ এর এটাকে বলা হয় পাগড়ি। তারপরে এর এই যে এটাকে বলা হয় জোর পাগড়ি। তো বন্ধুরা, এগুলা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলাও আপনারা শিখবেন। তারপর 7 নম্বর প্রশ্ন, ব্রহ্মপুত্র নদে এই যুক্তাক্ষর বর্ণটি কি দ্বারা গঠিত? উত্তর হচ্ছে হ যোগ ম। খ নাম্বারটা আমরা যখন উচ্চারণ করি ব্রহ্মপুত্র, তাহলে হ যোগ ম। তাহলে 8 নম্বর প্রশ্ন, উপযুক্ত সন্ধি শব্দটি কোনটি? উত্তর হচ্ছে উপরোক্ত। এই উপরোক্ত, উপরি যোগ উক্ত, উপযুক্ত এভাবে তৈরি হয়। তারপরে 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস? উত্তর হচ্ছে মন রূপ মাঝি, মনোমাঝি, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস, ঘ নাম্বার। 10 নম্বর প্রশ্ন, তুমি আছো জগৎ মাজারে, মাজারে শব্দ দ্বারা কি বুঝিয়েছে? উত্তর হচ্ছে খ ব্যক্তি বুঝিয়েছে। তারপরে 11 নম্বর প্রশ্ন, বিশ্বজন হিতকর এর এক কথায় কি? উত্তর হচ্ছে বিশ্বজনীন। বিশ্বজন হিতকর, বিশ্বজনীন। তারপরে 12 তামার বিষ। তামার বিষ মানে কি? তামার বিষ হচ্ছে অর্থের কুপ্রভাব। 13 নম্বর, একটি পূর্ণ বাক্যের শেষে অন্য একটি বাক্যের অবতারণার একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য একটি বাক্যের অবতারণার ক্ষেত্রে কোনটি বসে? উত্তর হচ্ছে ফলন বসে, ফলন বসবে। তাহলে 14 নম্বর, অন্ধবধূ কবিতায় কবি কোন পাখি চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে চোখ গেল পাখি। দেখুন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা অন্ধবধূ হচ্ছে একটি বিখ্যাত কবিতা। এই কবিতায় চোখ গেল পাখির কথা উল্লেখ রয়েছে। তারপরে 15 নম্বর প্রশ্ন, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এটি একটি প্রবাদ। এটি হচ্ছে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালামু থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, এই পালামুটা হচ্ছে একটা ভ্রমণ কাহিনী, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ভ্রমণ কাহিনী। বোধ হয় আমাদের নবম দশম শ্রেণীর বইতে এই পালামু ভ্রমণ কাহিনীটা রয়েছিল। হ্যাঁ, পালামু ভ্রমণ কাহিনীটা নবম দশম শ্রেণীর বোর্ড বইতে আছে। তো এই পালামু ভ্রমণ কাহিনীটা লিখেছেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। আর সেখানে এই একটা কথা রয়েছে, সেটা হলো বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, এবং এটি বর্তমানে প্রবাদ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তারপরে 16 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হচ্ছে অগ্নিবীণা। দেখুন, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। এটি 1922 সালে প্রথম প্রকাশিত হয়। এর অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস। দ্বিতীয় কবিতার নাম হচ্ছে বিদ্রোহী। তাহলে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। প্রায় সময় প্রশ্নের পরীক্ষা আসে যে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? উত্তর হচ্ছে প্রথম কবিতা প্রলয় উল্লাস। তারপরে দ্বিতীয় কবিতা কোনটি? দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। এই বিদ্রোহী কবিতা দ্বিতীয় কবিতা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। বউ ঠাকুরানীর হাট প্রকাশিত হয়েছে 1883 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্পের নাম বাল্মীকি প্রতিভা। বাল্মীকি প্রতিভা প্রকাশিত হয়েছে 1874 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ছোট গল্পের জনক। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে কাব্যগ্রন্থ সেটার নাম হচ্ছে বনফুল এবং শেষ কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা। তাহলে বন্ধুরা, এই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট, সেজন্য আপনাদেরকে বললাম। তাহলে 17 নম্বর প্রশ্ন, প্রবাসের দিনগুলি গ্রন্থের লেখককে? উত্তর হচ্ছে জাহানারা ইমাম। দেখুন, জাহানারা ইমামের আরেকটি ইম্পর্টেন্ট স্মৃতিমূলক গ্রন্থের নাম হচ্ছে 71 দিনগুলি। 71 দিনগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষা প্রায় সময় আসে। আর একই রকম নাম আরেকটা হচ্ছে প্রবাসের দিনগুলি, এটিও লেখা হচ্ছে জাহানারা ইমামের। তারপরে 18 নম্বর প্রশ্ন, বানু সিং কার ছদ্মনাম? তো হচ্ছে বানু সিং রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবুলি ভাষায় একটি লেখা লিখেছেন, সেটি হচ্ছে বানু সিং ঠাকুরের পদাবলী। দেখুন, বেশিরভাগ পদাবলী কোন দশকে রচিত? মধ্যযুগের, তাই না? পদাবলীগুলো ম্যাক্সিমাম মধ্যযুগের, কিন্তু আধুনিক যুগের একটা পদাবলী রয়েছে, সেটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা হচ্ছে বানু সিং ঠাকুরের পদাবলী। এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে বানু সিং ঠাকুর হিসেবে ছদ্মনাম ব্যবহার করেছেন। আর এই যে ব্রজবুলি ভাষায় যে পদাবলী, এই ব্রজবুলির জনক হচ্ছে বিদ্যাপতি। তিনি মিথিলার একজন লেখক বা কবি। এই মিথিলার কবি বিদ্যাপতি এই একটা কৃত্রিম কবি ভাষা তৈরি করেছেন, তার নাম হচ্ছে ব্রজবুলি। হ্যাঁ, আর বাংলা ভাষায় ব্রজবুলি ভাষার সবচেয়ে বড় লেখক এই যে বিদ্যাপতি আছে। আরেকটা আছে আমাদের মধ্যযুগের যে আদি নিদর্শন, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লেখক হচ্ছে বরুচণ্ডী দাস। এই বরুচণ্ডী দাস হচ্ছে বাংলা ভাষায় এই আদি লেখক হচ্ছে পদাবলীর, আর বিদ্যাপতি হচ্ছে পদাবলীর আদি লেখক, আর বাংলা ভাষায় পদাবলীর আদি লেখক হচ্ছে আমাদের বরুচণ্ডী দাস। তাহলে অন্নদামঙ্গল কাব্য কোন যুগের কাব্য? অন্নদামঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের কাব্য। দেখুন, এই যে মঙ্গল কাব্য হচ্ছে মূলত 4টি, যথা হচ্ছে মনসামঙ্গল, তারপরে চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল এবং হচ্ছে অন্নদামঙ্গল। এই যে চণ্ডীমঙ্গল এই যে প্রথম হচ্ছে মনসামঙ্গল হচ্ছে লিখেছেন কানা হরিদাস এবং আরেকজন লেখক হচ্ছে বিজয়গুপ্ত। কানা হরিদাস হচ্ছে মনসামঙ্গলের আদি লেখক, আর বিজয়গুপ্ত হচ্ছে শ্রেষ্ঠ লেখক। বিজয়গুপ্তের যে মনসামঙ্গল কাব্য সেটাকে বলা হয় পদ্মপুরাণ। আর চণ্ডীমঙ্গল লিখেছেন হচ্ছে মানিক দত্ত, আদি লেখক হচ্ছে চণ্ডীমঙ্গলের। আর হচ্ছে ধর্মমঙ্গল হচ্ছে ভারু দত্ত লিখেছেন। আর যে আমাদের যে অন্নদামঙ্গল সেটি লিখছেন ভারতচন্দ্র রায়গুণাকর। এই ভারতচন্দ্র রায়গুণাকরের যে অন্নদামঙ্গল, সেখানে কিন্তু ঈশ্বরী পাটুনি নামে এক লোক আছেন, তিনি অন্নদামঙ্গলের কাছে অর্থাৎ এই দেবীর কাছে প্রার্থনা করেন যে তার সন্তান যেন দুধে ভাতে থাকে। এবং আপনাদেরকে বলে রাখি, অন্নদামঙ্গল হচ্ছে সর্বশেষ মঙ্গল কাব্য, হ্যাঁ, মধ্যযুগের। আর মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ লেখক হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। এই ভারতচন্দ্র রায়গুণাকর 1760 সালে মৃত্যুবরণ করেছেন। আর 1760 থেকে 1860 পর্যন্ত সময়কে বলা হয় 1860 পর্যন্ত সময়কে বলা হয় যুগ সন্ধিক্ষণের সময়। আর এই যুগ সন্ধিক্ষণের সময়ে আরেকজন কবি ছিলেন, যার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। আর এই ঈশ্বরচন্দ্র গুপ্ত একটি সংবাদপত্র প্রকাশ করেন, সেই সংবাদপত্রটির নাম হচ্ছে সংবাদ প্রভাকর। আর এই সংবাদ প্রভাকর সংবাদপত্রটি হচ্ছে বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র। এটি 1843 সালে সর্বপ্রথম প্রকাশিত হয়। 1831 সালে সর্বপ্রথম প্রকাশিত হচ্ছে
সংবাদ প্রভাকর। তাহলে বন্ধুরা পরবর্তী প্রশ্নটি আমরা এখন দেখব। অমিতাক্ষর ছন্দের প্রবর্তক কে? অমিতাক্ষর ছন্দের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। দেখুন অমিতাক্ষর ছন্দের জনক হচ্ছে পেত্রাক এবং বাংলা ভাষা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে 21 নম্বর প্রশ্ন, যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হচ্ছে খ নাম্বার যদি যোগ অপি। তারপরে কোনটি শুদ্ধ বানান? উত্তর হচ্ছে ক নাম্বার কমিশন। তারপরে 23 নম্বর প্রশ্ন, পিপল শব্দের অ্যাডজেক্টিভ কি? উত্তর হচ্ছে গ নাম্বার পপুলাস। হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ, ইনোসেন্ট অফ দ্য চার্জ, ইনোসেন্ট অফ মানে হচ্ছে নির্দোষ। তাহলে পরবর্তী ডেনি, ডেনি এর নাউন কি? ডেনি এর নাউন হচ্ছে ডেনিয়াল। এই যে ডেনির সাথে এ এল যোগ করে দিলে সেটা হয়ে যাবে নাউন। এই ডেনি হচ্ছে একটি ভার্ব। তাহলে পরবর্তী প্রশ্নটি হলো হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ হবে মানে নিজের উপর নিয়ন্ত্রণ হারানো। নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে বাতিল। তারপরে ম্যাটেরিয়াল নাউন নয় কোনটি? ম্যাটেরিয়াল নাউন নয় হচ্ছে রিং, রিভার, বুক, এই তিনটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন নয়। দেখুন পেপার ম্যাটেরিয়াল নাউন, পেপার দ্বারা বুক তৈরি হয়। তেমনি গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এই গোল্ড দ্বারা রিং তৈরি হয়, তাই না? তাহলে পরবর্তী প্রশ্ন 29 নাম্বার, আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে? উত্তর হচ্ছে জেফ্রে চৌচার হচ্ছেন আধুনিক ইংরেজি সাহিত্যের জনক। মূলত এই চৌচার হচ্ছে ইংরেজি সাহিত্যের জনক। যদি প্রশ্নে আসে ইংরেজি সাহিত্যের জনককে তাহলে হবে চৌচার, যদি হয় আধুনিক ইংরেজি সাহিত্যের জনককে তারপরেও অ্যান্সার হবে চৌচার। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি শুদ্ধ বানান? উত্তর পসেশন। দুইটা এস অর্থাৎ 4টা এস আছে টোটাল যেটাতে, সেটা হচ্ছে পসেশন, খ নাম্বার অ্যান্সার। তারপরে কোনটি শুদ্ধ, কোনটি ভার্ব? ভার্ব হচ্ছে ফিড, ফিড মানে হচ্ছে খাওয়ানো আর এটার মানে হলো ভার্ব। তাহলে মে আল্লাহ হেল্প ইউ অর্থাৎ হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। দেখুন সেন্টেন্স হচ্ছে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক সাধারণ বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, উপদেশ, অনুরোধ। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে আশ্চর্য। আর অপটেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনা করাকে বোঝায়, হ্যাঁ, বা রিকোয়েস্ট করাকে অপটেটিভ সেন্টেন্স বলে। তাহলে জেন্টল এর বিপরীত শব্দ কি? উত্তর হচ্ছে রুড। তারপরে হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? উত্তর হচ্ছে হোমলি। হোম হচ্ছে একটি নাউন আর নাউনের সাথে এলওয়াই যোগ করে দিলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে পরবর্তী শব্দটি আমরা প্রশ্নটি দেখব, থিপের প্লুরাল ফর্ম কি? উত্তর হচ্ছে থিপস। তারপর স্টুডেন্ট আর কনসার্ন ড্যাশ দেয়ার রেজাল্ট, কনসার্ন ফর দেয়ার রেজাল্ট। কনসার্নের পর সবসময় ফর হয় অথবা অ্যাবাউট হয়, তাহলে কি হয়? কোনো বিষয় উদ্বিগ্ন বোঝায়। তাহলে 37 নম্বর প্রশ্ন, ক্লাইমেট হলো জলবায়ু আর আবহাওয়া মানে হচ্ছে ওয়েদার। তাহলে ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া আর ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু। ওয়েদার মানে আবহাওয়া, ক্লাইমেট মানে জলবায়ু, এটা একটু ভালোভাবে পড়বেন, কনফিউজিং। তারপর 38 নম্বর প্রশ্ন, কোনটি স্ত্রীবাচক শব্দ? উত্তর হচ্ছে কুইন। তারপরে বিউটিফুল শব্দটি কোন পার্টস অফ স্পিচ? বিউটিফুল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখুন বিউটি হচ্ছে একটি শব্দ যেটা কিনা বিউটি মানে হচ্ছে নাউন, বিউটি হচ্ছে একটি নাউন। এই বিউটির সাথে যদি ফুল যোগ করে দেন তাহলে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর বিউটির সাথে যদি IFY যোগ করে দেন অর্থাৎ বিউটিফাই করে দেন তাহলে সেটাকে আমরা বলবো ভার্ব। তাহলে পরবর্তী প্রশ্ন 40, পার্টস অফ স্পিচ কয় প্রকার? উত্তর হচ্ছে 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তারপর ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ হবে কোনটি? উত্তর হচ্ছে ট্রু। দেখুন ট্রুথ কি? ট্রুথ হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হলো যেটাকে দেখা যায় না, ধরা যায় না, কিন্তু অনুভব করা যায়, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি, ট্রুথফুলনেস ইত্যাদি, হ্যাঁ, ট্রুথ ইত্যাদি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো ট্রুথ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর এটার অ্যাডজেক্টিভ হলো ট্রু মানে হচ্ছে সত্যিকার। তাহলে বঙ্গভঙ্গ রদ হয় কবে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। বঙ্গভঙ্গ রদ করেন রাজা পঞ্চম জর্জ। আর বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে, সেটা করেছেন লর্ড কার্জন। আর লর্ড কার্জনের নামে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল রয়েছে, সেটা হচ্ছে কার্জন হল। এই কার্জন হলটা 1904 সালে প্রতিষ্ঠিত। তাহলে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ ইংরেজ আমলে প্রতিষ্ঠিত কোনটি? উত্তর হচ্ছে কার্জন হল। তাহলে পরবর্তীতে 44 নম্বর প্রশ্ন, স্বাধীনতা যুদ্ধে মহিলা বীর প্রতীক কয়জন? তো হচ্ছে মহিলা বীর প্রতীক 2 জন, একজন হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম, আরেকজন হচ্ছে তারামন বিবি। দেখুন এই যে
দুজন ছিল আমাদের মুক্তিযুদ্ধে নারী মুক্তিযোদ্ধা খেতাবপ্রাপ্ত বীর প্রতীক। আর এই তারামন মন সবসময় বড় হয়, তাই তারামন বিবি হচ্ছে 11 নং সেক্টরে যুদ্ধ করেছেন। আর সেতারা, এই যে সেতারা দিয়ে দুই সেতারের দুইটা তার থাকে, তাই সেতারা, অর্থাৎ তিনি সেতার বেগম 2 নং সেক্টরে যুদ্ধ করেছেন। তাহলে প্রায় সময় প্রশ্ন আসে যে তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেছেন, আপনারা তখন উত্তর দিবেন 11 নং সেক্টর। আবার যদি প্রশ্ন আসে যে সেতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেছেন, তখন হবে 2 নং সেক্টরে। তাহলে 45 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি? উত্তর হচ্ছে সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন দ্বীপের আরেকটি নাম হচ্ছে সেরা দ্বীপ, আরও একটি নাম রয়েছে, সেটা হচ্ছে নারিকেল জিঞ্জিরা। তাহলে 46 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর হচ্ছে তাজিও ডং। এই যে তাজিং ডং হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে কেওক্রাডং। তারপর এই দুটাই হচ্ছে বান্দরবান জেলায় অবস্থিত। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সীতাকুণ্ড, চিম্বুক পাহাড়, আমি কিন্তু এখান থেকে এই যে অপশনে যে অপশনগুলো রয়েছে কেওক্রাডং, আমি কেওক্রাডংয়ে গিয়েছি, চিম্বুক পাহাড়ে গিয়েছি, সীতাকুণ্ডতেও গিয়েছি। শুধু এই যে তাজিং ডংয়ে যাওয়া হয়নি এখনো, ইনশাল্লাহ সামনে যাওয়ার চেষ্টা করব। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, আমি এই 3টা জায়গায় অলরেডি ভ্রমণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে পরবর্তী প্রশ্নটি 47 নম্বর, বাংলাদেশের বেশি রেশম হয় কোন স্থানে? উত্তর হচ্ছে রাজশাহী জেলায়। তাহলে পরবর্তী 48, বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি? উত্তর হচ্ছে শাপলা। হাইতির রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে পোর্ট অফ প্রিন্স। হাইতির রাজধানী, হাইতি হচ্ছে ক্যারিবিয়ান সাগরীয় একটি দ্বীপ, একটি দেশ, এটার রাজধানী হচ্ছে পোর্ট অফ প্রিন্স। তারপর হচ্ছে সুইডেনের মুদ্রার নাম কি? উত্তর হচ্ছে ক্রোনা হচ্ছে সুইডেনের মুদ্রার নাম। তারপর হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী কি? পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীল নদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। আর এই যে আমাজন নদী আছে, আমাজন নদী হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম নদী এবং পৃথিবীর সবচেয়ে গভীরতম নদীও হচ্ছে আমাজন। আর সবচেয়ে বড় নদী বা দীর্ঘ নদী হচ্ছে নীল নদ। এই নীল নদটা হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত। আর তারপরে 52 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ হয় কোন সালে? উত্তর হচ্ছে 1914 সালে হয় এবং 11 নভেম্বর 1918 সালে শেষ হয় এবং শেষ হয় দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে। এই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। আর প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে আমেরিকা স্বাধীনতা লাভ করে। তাহলে পরবর্তী প্রশ্ন আমরা দেখব 53 নম্বর প্রশ্ন, টি-20 বিশ্বকাপ 2016 চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? এটা এখন আর ইম্পর্টেন্ট না, এখন ইম্পর্টেন্ট হলো এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 হয়েছে কোন দেশে? উত্তর হচ্ছে কানাডা, ইউএসএ, মেক্সিকো। উদ্বোধনী ম্যাচ হয়েছে মেক্সিকোতে। দল অংশগ্রহণ করেছে 48টি, গ্রুপ ছিল 12টি। তাহলে ফাইনাল ম্যাচ খেলেছে আর্জেন্টিনা বনাম স্পেন, জয়যুক্ত হয়েছে স্পেন, এটা ইম্পর্টেন্ট। তাহলে পরবর্তী প্রশ্ন 54, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে? উত্তর হচ্ছে 3 ডিসেম্বর। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তর হচ্ছে অ্যান্তোনিও গুতারেস, তিনি হচ্ছে 9ম মহাসচিব। তিনি আগে পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। অ্যান্তোনিও গুতারেস হচ্ছে 9ম মহাসচিব জাতিসংঘের। তাহলে পরবর্তী প্রশ্ন 56, শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? উত্তর হচ্ছে 14 ডিসেম্বর। বার্ষিক 5% হারে 750 টাকা 4 বছরের মুনাফা কত? উত্তর হচ্ছে, এটা খুবই সহজে পি সমান আই সমান PNR দিয়ে বের করে ফেলবেন। PNR 100, তাহলে এটা পি এর মান হচ্ছে এখানে কত? 750, এন এর মান হচ্ছে 4 বছর, আর হচ্ছে মুনাফার হার 5%, তাহলে নিচে 100। তাহলে 5 দিয়ে 100কে ভাগ করলে নিচে থাকে 20, আবার 4 দিয়ে 20কে ভাগ করলে নিচে থাকে 5, আর 5 দিয়ে 75কে ভাগ করলে হয় 15, তাহলে 150 খ নাম্বারটা। তাহলে পরবর্তী প্রশ্ন, করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। তাহলে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি হলে রহিমের বেতন কত? এখানে দেখতে পাচ্ছেন যে 7:5 দেওয়া আছে, অর্থাৎ অনুপাতের পার্থক্য হচ্ছে 7 থেকে 5 বাদ দিলে থাকে 2, আর এখানে টাকার পার্থক্য হচ্ছে 4, অর্থাৎ প্রতি এক অনুপাতের পার্থক্যের জন্য এই যে আপনার 200 টাকা করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? অর্থাৎ অনুপাতের পার্থক্য যদি 2 হয় তাহলে টাকার পার্থক্য 400, অনুপাতের পার্থক্য 1 হলে তাহলে টাকার পার্থক্য হবে 200 টাকা। তাহলে দেখুন এখানে অনুপাত কত? 5। যেহেতু অনুপাত 1 এর বেলা হয়েছে 200, তাহলে কত? 5 এর বেলা হবে কত? 5 গুণন 200।
তাহলে সমান সমান 1000, অতএব 1000, তাই না? তাহলে এই যে করিমের বেতন হচ্ছে 1000 টাকা। তাহলে খুব সহজে এটা মুখে মুখে হিসেব করে বের করা যায়, এটার ক্যালকুলেশনের প্রয়োজন হয় না। তাহলে 59 নাম্বার, 41, 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য। দেখুন 100 এর নিচে যে মৌলিক সংখ্যাটি সেটি হলো বৃহত্তম মৌলিক সংখ্যা, সেটি হলো 97, আর 40 এর উপরে যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি রয়েছে সেটি হলো কত? 41, তাই না? তাহলে 97 থেকে 41 বিয়োগ যদি দেন আপনি তাহলে হবে 56। তাহলে উত্তর হচ্ছে খ নাম্বার। তাহলে পরবর্তী প্রশ্ন 60, শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 1/5 অংশ হয়? তাহলে এখানে আসল হচ্ছে 5, সুদ হচ্ছে 1, অর্থাৎ আয়ের মান হচ্ছে 1, আর হচ্ছে আসল বা পি এর মান হচ্ছে 5, আর হচ্ছে এন এর মান হচ্ছে আপনার 1। তাহলে আপনাকে বের করতে হবে আর এর মান কত। তাহলে আমরা আবার আই সমান সমান পি এন আর সূত্র দিয়ে বের করব, পি এন আর বাই হচ্ছে 100। তাহলে হচ্ছে আর এর মান বের করব, আর সমান সমান হচ্ছে 1 গুণন 100 বাই হচ্ছে পি এন। এখন আপনি যদি এখানে মানটা বসিয়ে দেন তাহলে আয়ের মান কত হবে? আয়ের মান হবে 1, উপরে হচ্ছে 100 সাথে গুণ, আর হচ্ছে নিচে পি হচ্ছে আসল 5, আর হচ্ছে এন এর মান হচ্ছে 1। তাহলে এখানে আপনি 5 দিয়ে 100কে ভাগ করে দেন, তাহলে হবে 20%। হ্যাঁ, তাহলে আপনারা এখানে পেলাম হচ্ছে 20% সুদের হার। তাহলে 61 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে যোগফল 2/3 অংশ হবে? তাহলে ধরি সংখ্যাটি x, তাহলে x/2, আবার এর সাথে 6 যোগ করে দিলাম, তাহলে 6 যোগ করলে যোগফলে হচ্ছে ওই সংখ্যার অর্থাৎ x এর 2/3 অংশ, তাই না? তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে x এর মান পাবো 36। তাহলে অ্যান্সার হচ্ছে গ। তাহলে 62 নম্বর প্রশ্ন, x - 2y = 8, 3x - 2y = 4 হলে সমীকরণ জোটে x এর মান কত? তাহলে আপনি যদি এখানে দেখুন প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ এবার বিয়োগ করে দেন তাহলে কিন্তু খুব সহজে x মান পেয়ে যাবেন। x এর মান হচ্ছে -2। তাহলে 63 নম্বর প্রশ্ন, 1, 2, 3, 4 এবং 99 এর যোগফল কত? এভাবে এখানে একটা ধারা, তাহলে এখানে দেখুন এই ধারা বের করার একটা সহজ সূত্র হলো, এভাবে যদি ক্রম অনুসারে সংখ্যা দেওয়া থাকে তাহলে n+1 বাই হচ্ছে কত? বাই হচ্ছে আপনার 2। তাহলে এখানে দেখুন যে আমরা এখানে যে সূত্রটা, এখানে দেখুন n এর মান হচ্ছে 99, তাহলে 99 যোগ 100, 99 যোগ 1 100, আর হচ্ছে এখানে 99। তাহলে এখানে কি হচ্ছে 99 গুণন 100 ভাগ হচ্ছে 2। দেখুন 99কে যদি আমরা এখন 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 49.5 গুণন হচ্ছে 100। এখন স্বাভাবিকভাবে এটা দিয়ে এটাকে গুণ করে দিলে এই দশমিকটা উঠে যাবে আর একটা শূন্য বসবে, তাই না? তাহলে এই যে হয়ে গেল কত? 4950, তাই না? তাহলে এই যে আমরা অ্যান্সার হচ্ছে 4950, গ নাম্বারটা। তাহলে এখন দেখুন 64 নম্বর প্রশ্ন, x is to y = 5:1। তাহলে এখানে বলা হয়েছে 3x is to 5y সমান কত? অর্থাৎ আমাকে এই যে 5কে 3 দ্বারা গুণ করতে হবে, আর এই যে 1কে 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা কিন্তু মান পেয়ে যাব। তাহলে 5কে আমরা 3 দ্বারা গুণ করে দেই, তাহলে 3 5 কত হয়? 15। আর 1কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 5 6 5, তারপর আবার এই 5কে 5 দ্বারা ভাগ করে দিলে আমরা পাবো, উপরে পাবো 3 আর হচ্ছে নিচে পাবো 1। তাহলে উত্তর হচ্ছে গ নাম্বার 3:1। তাহলে পরবর্তী প্রশ্ন 65, যে কোণের ডিগ্রির পরিমাপ 90 ডিগ্রি তাকে কি বলে? দেখুন যে কোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি তাকে কি বলে? তাকে বলা হয় সমকোণ, তাই না? যে কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। তাহলে উত্তর হচ্ছে ক। আর এখানে 66 নম্বর প্রশ্ন, দেখুন 66 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ত্রিভুজের 3 কোণের মান সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে? আমরা একটা ত্রিভুজে দেখি, দেখুন এই যে ধরুন একটা ত্রিভুজ, এই যে 3 কোণ সমান বিশিষ্ট, দেখুন আমরা জানি একটা সূত্র আছে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণের মান যদি হয় 60 ডিগ্রি করে, তাহলে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে কি হবে? 60 60 60, তাহলে 3 60 180, তাই না? তার মানে 3টা কোণ যখন সমান হবে তখন
আমরা 180 ডিগ্রি পাবো। এখন কথা হলো, দেখুন আপনি যখন একটা ত্রিভুজ অঙ্কন করবেন 3টা কোণ সমান দিয়ে, তখন কিন্তু অটোমেটিক এই 3টা বাহুর মান সমান হয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ আর আমরা জানি যে ত্রিভুজের 3 বাহুর মান সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ক নাম্বার। তাহলে 67 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজের বাহুগুলো এবিসি হলে ত্রিভুজের পরিসীমা কত? উত্তর হচ্ছে a + b + c। দেখুন একটা ত্রিভুজ যদি হয়, এই যে এরকম যদি একটা ত্রিভুজ হয় এবং বাহু এ বি সি হয়, তাহলে তার পরিসীমা হচ্ছে এইটুকু 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 আর এইটুকু, এই 3টা অংশের যোগফল হচ্ছে তার পরিসীমা, তাই না? তাহলে a + b + c। তাহলে 68 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা 742 হতে যত বড় 830 হতে তত ছোট, তাহলে সংখ্যাটি কত? এখন আমাদেরকে সংখ্যাটি বের করার জন্য একটা সহজ সূত্র হলো এই দুইটা সংখ্যার যোগ করে দিয়ে 2 দ্বারা ভাগ। এখন আমরা যোগ করে দিই 742 যোগ 830, 830 ভাগ হচ্ছে 2, তাহলে অ্যান্সার কত পাবো? আমরা অ্যান্সার পাবো হচ্ছে এই 786, অর্থাৎ গ নাম্বারটা। তাহলে এবার আমরা 69 নম্বর প্রশ্ন, 30 থেকে 40-এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য। দেখুন 40-এর নিচে যে বৃহত্তম মৌলিক সংখ্যা সেটা কত? সেটা হলো এই 37, আর হচ্ছে 30-এর থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 31। তাহলে এই 37 থেকে 41 বাদ দিলে হয়, 37 থেকে 31 বাদ দিলে হয় হচ্ছে 6। তাহলে 6 হচ্ছে এটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই 59 নম্বর প্রশ্নটাই 69 নম্বর প্রশ্নটাই 70 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের আজকের মোস্ট ইম্পর্টেন্ট 70টি প্রশ্ন। এই 70টি প্রশ্ন আপনারা যারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন থাকবে। তো বন্ধুরা, আজকের মতো পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আল্লাহ হাফিজ।